আমরা আজকে প্রথমে নিট বিক্রয় নির্ণয় করাটা শিখবো। ঠিক আছে। দেখো, নিট বিক্রয় নির্ণয় করার জন্য যে সূত্রগুলা আমি এখানে 4-5টা সূত্র রেখেছি, সূত্রগুলো আগে মাথায় রাখতে হবে, তারপর অঙ্ক করতে হবে। হ্যাঁ, দেখো, নিট বিক্রয় নির্ণয় করতে গেলে তোমাদের কি কি কাজ করতে হবে? ম্যাম, হ্যাঁ, একটু বলি, ওই যে আপনি স্ক্রল করিয়েন না, এটা একটু লিখে নি, তারপর হ্যাঁ, আপনি হ্যাঁ, বলেন। অবশ্যই অবশ্যই। লিখে নাও, সবাই লিখে নাও খাতায়। সূত্রটা লিখে নাও যে নিট বিক্রয় নির্ণয় করতে গেলে আমাদের কি কি কাজ করতে হবে। খাতায় লিখো। প্রথমে নিট বিক্রয় নির্ণয় কি কি কাজ করতে হবে। নিট বিক্রয় নির্ণয় করার জন্য একটা স্ক্রিনশট নিয়ে নাও প্রথমে, তারপর খাতায় লিখো। লিখলে বেশি মনে থাকবে। আচ্ছা ম্যাম। দেখো, প্রথমে আমরা কি করব, এই যে মেন একটা বিক্রয়ের টাকা যে দেওয়া থাকবে, এই বিক্রয়ের টাকাটা লিখব। লিখার পর যদি সমন্বয়ে অলিখিত বিক্রয় থাকে, সেটা যোগ করব। দেখো, যোগের আইটেম কিন্তু মাত্র একটা। ঠিক আছে। অলিখিত বিক্রয় যোগ করব, সেখান থেকে বিক্রয় ফেরত যদি থাকে, বা আন্ত ফেরত, বা শুধু ফেরত, ডেবিট সাইডে যদি ফেরত থাকে, সেটা বিয়োগ করব। আর কি ম্যাম, বিয়োগ করব? হ্যাঁ, বই বলো। বই ফেরত আর আনতে ফেরতটা একটু বলেন। হ্যাঁ, অবশ্যই। দেখো, আন্তঃফেরত মানে হচ্ছে যে ফেরতটা আমাদের কাছে আসে, যে ফেরতের কারণে পণ্যটা আমাদের কাছে ফিরে আসে, সেটা হচ্ছে আন্তঃফেরত। এখন ভাবো তো, কোন ফেরতের কারণে পণ্য আমাদের কাছে ফিরে আসে? আনতে ফেরত। আন্তঃফেরত মানে আসার পর, বিক্রয় ফেরতের কারণে আসে না। আমি যদি পণ্যটা বিক্রি করি তাহলে কিন্তু পণ্য আমাদের কাছ থেকে চলে যায়, তাই না? হ্যাঁ ম্যাম। আবার যখন সেই, আমি যার কাছে বিক্রি করলাম, সে যখন পণ্যটা আমার কাছে, আমার দোকানে বা আমার প্রতিষ্ঠানে এসে যখন পণ্যটা ফেরত দিবে, সেটা কি আমার কাছে চলে আসবে না? হ্যাঁ। তাহলে পণ্যটা আসছে কিসের মাধ্যমে? বিক্রয় ফেরতের মাধ্যমে। এই আন্ত মানে হ্যাঁ, হচ্ছে আসার প্রবাহ। তাহলে কোন ফেরতের মাধ্যমে পণ্যটা আমাদের কাছে আসে? বিক্রয় ফেরতের বিক্রয় মাধ্যমে। ফেরত। এই জন্য বিক্রয় ফেরত মানেই হচ্ছে আন্ত ফেরত। ঠিক আছে। আচ্ছা। আর যদি প্রশ্নে দেখো যে শুধু ফেরত দেওয়া, শুধু ফেরত লেখা এবং ফেরতের টাকাটা যদি ডেবিট সাইডে থাকে, তাহলে ওটাও বিক্রয় ফেরত। কারণ আমরা জানি বিক্রয়ের টাকা যায় ক্রেডিট সাইডে, তাহলে ফেরতের টাকাটা যাবে ডেবিট সাইডে। ক্রেডিট ফেরত। তাহলে ডেবিট সাইডে যদি ফেরতের টাকা থাকে, তাহলে ওটা বিক্রয় ফেরত। আর যদি ক্রেডিট সাইডে শুধু ফেরত লেখা, বিক্রয় ফেরত নাকি ক্রয় ফেরত এগুলো কিচ্ছু লেখা নেই, শুধু ফেরত লেখা, টাকাটা যদি ক্রেডিট সাইডে দেখো তাহলে ওটা ধরে নিবে ওটা ক্রয় ফেরত। আর টাকাটা যদি দেখো ডেবিট সাইডে, তাহলে ওটা বিক্রয় ফেরত। কারণ বিক্রয় যে পাশে যায়, ফেরত তার উল্টো পাশে যাবে, কারণ বিক্রয়ের টাকাটা কমে যাচ্ছে ফেরতের কারণে, এই জন্য উল্টো সাইডে। ঠিক আছে। হ্যাঁ ম্যাম। আচ্ছা। আচ্ছা, কে কে আসলে পরে? সীমান্ত, ইশরাক, তোমরা লেট করো কেন? হ্যাঁ, ক্লাসে সময় মতো জয়েন করবে। তাহলে নিট বিক্রয়ের ব্যাপারটাকে সবাই বুঝতে পেরেছো? জি নিট, ম্যাম। হ্যাঁ ম্যাম। ম্যাম বুঝাই দেন আবার। লেট করছো কেন বলো? ম্যাম ক্রিকেট খেলতে গেছিলাম, দেরি হয়ে গেছে। ক্রিকেট খেলতে এত টাইম লাগে? হ্যাঁ, ক্লাস হচ্ছে জানো না? দেখো, নিট বিক্রয় করার সূত্রটা, নিট বিক্রয় নির্ণয় করার যে সূত্রটা, এটা হচ্ছে এরকম যে নিট বিক্রয় নির্ণয় করতে গেলে আমাদের কি কি কাজ করতে হবে, বিক্রয়ের সাথে সাথে কি কাজ করলে আমরা নিট বিক্রয় পাবো। বিক্রয়ের সাথে দেখো, বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় যোগ করতে হবে। এই যে বিক্রয়, এই যে বিক্রয়ের যে টাকাটা প্রথম দেওয়া থাকবে, ওইটার সাথে আমরা অলিখিত বিক্রয় যোগ করব। বিক্রয় ফেরত থাকলে, দেখো শুধু যোগের আইটেম কিন্তু একটা, আর সবই কিন্তু বিয়োগের আইটেম, খেয়াল করো। বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় থাকলে যোগ, বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা, মুনাফাবিহীন বিক্রয়, বিক্রয় ভ্যাট এগুলো থাকলে বিয়োগ হবে। এই কাজগুলো করার পর যে অ্যামাউন্টটা আমরা পাবো, এটার নাম হচ্ছে নিট বিক্রয়। কথা ক্লিয়ার? হ্যাঁ। জি ম্যাম। জি আচ্ছা। ম্যাম। এই বিক্রয় ফেরত মানে আন্তঃফেরত, এটা তোমরা সবাই জানো কেন আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত। আর ফেরতের, শুধু যদি ফেরত বলা থাকে এবং টাকাটা যদি ডেবিট সাইডে থাকে, তাহলে ওইটাও বিক্রয় ফেরত। তাহলে বিক্রয় ফেরত কি সবাই মানে নিট বিক্রয় নির্ণয় করা কি সবাই পারবে নাকি? ম্যাম হ্যাঁ পারবো। ম্যাম, পারবো। আচ্ছা। আচ্ছা, নিট বিক্রয় ক্লিয়ার। ম্যাম, একটা একটা ম্যাথ এক্সাম্পল। করতে হবে আগে। হ্যাঁ, কি কি বললে? আগে একটা অঙ্ক করতে হবে, এরপরে পারি যাবো। হ্যাঁ, 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 অঙ্ক তো করবোই, সেজন্যই তো আগে সূত্রগুলো রেখেছি। তাহলে নিট বিক্রয় আমরা পারবো। আচ্ছা, এরপর দেখো নিট ক্রয়। নিট ক্রয় কিভাবে নির্ণয় করতে হয়? নিট ক্রয় নির্ণয়ের জন্য নিট ক্রয় নির্ণয়ের সূত্রগুলো দেখো।
ওই একই বিক্রয়ের মতোই ক্রয়ের সাথে মেন যে ক্রয়ের টাকাটা দেওয়া থাকবে সেই ক্রয়ের সাথে অলিখিত ক্রয় থাকলে যোগ করব। অলিখিত ক্রয় থাকলে যোগ, আর দেখো সকল আইটেম কিন্তু বিয়োগ। কি কি? ওই যে ক্রয় ফেরত, ক্রয় ফেরত এটা হবে বহি ফেরত। হ্যাঁ, আন্ত ফেরত হবে না, এটা বহি ফেরত হবে। ঠিক আছে? আন্ত মানে আসার প্রবাহ, যে ফেরতের কারণে পণ্যটা আমাদের কাছে ফিরে আসে সেটা হচ্ছে আন্ত ফেরত মানে বিক্রয় ফেরত। আর ক্রয় ফেরত মানে হচ্ছে বহি ফেরত। ঠিক আছে? বহি মানে যাওয়ার, বাইরে যাওয়ার প্রবাহ। কোন ফেরতের কারণে পণ্যটা আমাদের কাছ থেকে চলে যায়? ক্রয় ফেরত। যখন আমরা পণ্যটা ক্রয় করে নিয়ে আসি তখন পণ্যটা আমাদের কাছে ফিরে আসে। আর যখন চলে যায় তখন ক্রয় ফেরত হয়, তাই না? ক্রয় ফেরত মানে বহি ফেরত। আর শুধু ফেরতের টাকাটা যদি ক্রেডিট সাইডে থাকে সেটাও হবে ক্রয় ফেরত। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে ক্রয় বার্তা থাকলে বিয়োগ হবে। মুনাফাবিহীন যদি বিক্রয় থাকে, দেখো মুনাফাবিহীন বিক্রয় ক্রয় থেকেও বিক্রয় তোমার বিয়োগ করতে হয়, বিক্রয় থেকেও বিয়োগ করতে হয়। দেখেছো? এই আইটেমটা দুইটা থেকেই বিয়োগ করতে হয়। পণ্য উত্তোলন থাকলে ক্রয় থেকে বিয়োগ হয়। আর যদি বিনামূল্যে পণ্য উত্তোলন থাকে, শুধু পণ্য উত্তোলন আর বিনামূল্যে পণ্য বিতরণ হবে, এটা উত্তোলন হবে না, অনেক টাইপিং মিস্টেক করছে, এটা হবে বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যে পণ্য বিতরণ করলে সেটা ক্রয় থেকে বিয়োগ হয়। তারপর হচ্ছে ক্রয় ভ্যাট, ক্রয় ভ্যাট থাকলে সেটা বিয়োগ হবে। তাহলে দেখো ক্রয়ের সাথে শুধু একটা আইটেম যোগ হচ্ছে, অলিখিত ক্রয়। আর সবগুলো কিন্তু বিয়োগ হচ্ছে। কি কি আইটেম বিয়োগ হচ্ছে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, মুনাফাবিহীন বিক্রয়, পণ্য উত্তোলন, বিনামূল্যে পণ্য বিতরণ, ক্রয় ভ্যাট, এগুলো বিয়োগ হবে। এই কাজগুলো যদি ক্রয়ের সাথে করো, তাই তোমাদের কিন্তু সব সময় এতগুলো আইটেম অঙ্কে থাকে না, দুই একটা আইটেম থাকবে। এখন কোনটা যোগের আইটেম কোনটা বিয়োগের আইটেম এগুলো মাথায় থাকলে তোমরা এই কাজগুলো করতে পারবে। যদি ক্রয় ফেরত থাকে সেটা বিয়োগ হবে। হ্যাঁ, একটা কি দুইটা আইটেম এরকম থাকবে, এতগুলো আইটেম থাকবে না। কিন্তু কোনটা থাকলে কি হবে এটা জানা থাকতে হবে, তাহলে আমরা যে কোনো আইটেম থাকলে আমরা সেই কাজগুলো করতে পারবো। এখন কি নিট ক্রয় নির্ণয় করতে পারবে তোমরা? ম্যাম চেষ্টা করতে হবে। পারবে? পারবে। এই যে তোমাদের যে ক্রয়ের টাকাটা দেওয়া থাকবে ওইটার সাথে এই যে কাজগুলো এগুলো করলে নিট ক্রয় বের হবে। আচ্ছা, তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে নিট বিক্রয় নির্ণয় করা আর একটা হচ্ছে নিট ক্রয় নির্ণয় করা। এখন দেখো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে কিভাবে। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য কি কি কাজ করতে হবে? প্রথমে আমরা প্রারম্ভিক মজুদের সাথে দুইটা আইটেম যোগ করব আর একটা আইটেম বিয়োগ করব, তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বের হবে। কি কি আইটেম যোগ করব? প্রারম্ভিক মজুদ পণ্যের যে টাকাটা থাকবে এটার সাথে নিট ক্রয়, দেখো এই যে হিসাব করে যে আমরা নিট ক্রয়টা বের করলাম, এই যে নিট ক্রয়ের টাকাটা যে পেলাম, এই নিট ক্রয়টা প্রারম্ভিক মজুদের সাথে যোগ করতে হবে। এই যে দেখেছো, নিট ক্রয়ের টাকাটা কিন্তু সরাসরি অঙ্কে দেওয়া থাকে না। কিভাবে বের করে নিতে হয়? এই যে এই কাজগুলো করে, এই যে এই কাজগুলো করে কিন্তু নিট ক্রয়ের টাকাটা আমাদের বের করে নিতে হবে। বের করার পর যে নিট ক্রয়ের টাকাটা আমরা এখানে এখানে পাবো, এই টাকাটা আমরা প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে যোগ করব। এই যে করার পর প্রত্যক্ষ খরচগুলো যোগ করতে হবে। এখন প্রত্যক্ষ খরচ কি কি? প্রত্যক্ষ খরচের লিস্ট কিন্তু তোমাদের দিয়েছিলাম আমি, তাই না? প্রত্যক্ষ খরচ কোনগুলা? পণ্য উৎপাদন বা পণ্য ক্রয় করে তোমার প্রতিষ্ঠান পর্যন্ত আনা পর্যন্ত, তোমার আনা পর্যন্ত যত খরচ আছে সবই হচ্ছে প্রত্যক্ষ খরচের অন্তর্ভুক্ত। কি কি? পণ্য পরিবহন, ক্রয় পরিবহনের খরচ, তারপর হচ্ছে ডক চার্জ, জাহাজ ভাড়া, হ্যাঁ আমদানি শুল্ক, এগুলো হচ্ছে মজুরি, এগুলো হচ্ছে তোমার প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচগুলো যোগ করতে হবে। এবং প্রত্যেকটা খরচের সাথে সমন্বয়ের যে আইটেমগুলো থাকে, সমন্বয়ের আইটেম অগ্রিম থাকলে বিয়োগ করতে হয় আর বকেয়া থাকলে যোগ করতে হয়, খেয়াল রাখতে হবে। এগুলো সবই কিন্তু প্রথম স্লাইডে ছিল। তাহলে আমরা প্রারম্ভিক মজুত পণ্যের সাথে কি কি যোগ করব বলো? নিট ক্রয়, নিট ক্রয় প্রত্যক্ষ এবং খরচ। প্রত্যক্ষ খরচ এই দুইটা আইটেম যোগ করব। তাহলে নিট ক্রয় কিন্তু আগে বের করে নিতে হবে। নিট ক্রয় কিন্তু ওই যে উপরে দেখালাম ওই নিয়ম অনুযায়ী আগে নিট ক্রয়টা বের করে নিতে হবে। ম্যাম করার পর, প্রত্যক্ষ খরচও কি বের করতে হবে? না প্রত্যক্ষ খরচ সরাসরি দেওয়া থাকবে, তবে ধরো প্রত্যক্ষ খরচ তোমার দেওয়া আছে মজুরি, মজুরি দেওয়া আছে 1,000 টাকা। এখন সমন্বয়ে যদি বলা থাকে, রেওয়া মিলের নিচে তো কতগুলো সমন্বয় থাকে, সমন্বয়ে বলা আছে যে মজুরি বকেয়া, হ্যাঁ মজুরি বকেয়া আছে হচ্ছে 200 টাকা।
তাহলে এই যে বকেয়া মজুরি যদি বলা থাকে, এই বকেয়াটা এখানে যোগ হবে। তো আমি যখন অঙ্ক করব তখন বকেয়াটা যোগ করে দিব। আর যদি অগ্রিম থাকে তাহলে বিয়োগ করে দিব। এই সমন্বয়ের কাজটা করে নিতে হবে। তার মানে তখন আমার মজুরির টাকা হয়ে যাবে 1200 টাকা। আর যদি তোমার মজুরির টাকাটা বকেয়া না থেকে অগ্রিম থাকে তাহলে বিয়োগ হবে। ওটা সমন্বয়ে যখন কাজ করব তখন অঙ্কের ভেতরে। আর বলা না থাকলে যা আছে তাই থাকবে, প্রত্যক্ষ খরচ যতগুলো আইটেম দেওয়া থাকবে ততগুলোই আমরা অন্তর্ভুক্ত করব। ঠিক আছে? তাহলে এই তিনটা আইটেম যোগ করার পরে যে অ্যামাউন্টটা পাবো, এই যে একটা অ্যামাউন্ট পাবো যোগফল, এই তিনটার যোগফল থেকে বিয়োগ করব হচ্ছে সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্যের টাকা তোমার সমন্বয়ে দেওয়া থাকবে। অঙ্কের নিচে সমন্বয়ের যে আইটেমগুলো আছে ওখানে সমাপনী মজুত পণ্যের টাকাটা দেওয়া থাকবে। সমন্বয়ের মধ্যে দুইটা আইটেম দেওয়া থাকতে পারে, তোমার সমাপনী মজুত পণ্যের দুইটা টাকা একটা হচ্ছে তোমার আহ ধরো একটা বেশি অ্যামাউন্ট, একটা কম অ্যামাউন্ট। সব সময় সমাপনী মজুত পণ্যের টাকাটা কম যে অ্যামাউন্ট ওইটা নিবে, কম অ্যামাউন্টটা নিয়ে কাজ করতে হয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্রটা কি দাঁড়ালো? প্রারম্ভিক মজুত পণ্য প্লাস নিট ক্রয় প্লাস প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য। ক্লিয়ার? এগুলো খাতায় লিখে নাও, না হলে তোমাদের মনে থাকে না তো। ঠিক আছে ম্যাম, একটু রাখেন দেখি লিখি। আচ্ছা আচ্ছা, লেখো। একদম ইজি জিনিস, বিক্রয়ের সাথে শুধু একটা আইটেম যোগ, অলিখিত বিক্রয়টা যোগ, আর বাকি যে চারটা আইটেম সবগুলো বিয়োগ। বিক্রয় ফেরত বিয়োগ, বিক্রয় বাট্টা বিয়োগ, মুনাফাবিহীন ম্যাম, বিক্রয় বিয়োগ, বিক্রয় ভ্যাট বিয়োগ। হ্যাঁ বলো। আপনি বললে বকা দিবেন, কিন্তু নিট ক্রয়ের সূত্রটা আরেকটু বলবেন? না, বকা দিব কেন? অবশ্যই বলবো। নিট ক্রয়ের দেখো, তাহলে নিট ক্রয় এবং নিট বিক্রয়, হ্যাঁ, দুইটা কিন্তু হ্যাঁ, একই। ওই দেখো এখানে বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয়টা যোগ হয়েছে, ওইখানে ক্রয়ের হুম, সাথে অলিখিত ক্রয়টা যোগ হবে। আর বিক্রয়ের সাথে বিক্রয় ফেরত বিয়োগ হয়েছে, তাহলে ওখানে কি হবে? ক্রয় ফেরত বিয়োগ হবে। আর এখানে আন্ত ফেরত, ওখানে হবে ম্যাম বহি ফেরত। উল্টা উল্টা হবে আর কি, মানে বিক্রয়ের হ্যাঁ, জায়গায় শুধু ক্রয় হয়ে বিক্রয়ের যাবে জায়গায় এতটুকু। শুধু ক্রয়, হ্যাঁ। আর কয়েকটা আইটেম বেশি আছে ক্রয়ের ক্ষেত্রে, ওই যে তোমার পণ্য উত্তোলন, তারপর হচ্ছে বিনামূল্যে পণ্য বিতরণ, এগুলোও বিয়োগ হবে। আচ্ছা, এই স্টাকের কি এটা লেখা শেষ? হুম। ম্যাম আর দুইটা বাকি। আচ্ছা আচ্ছা, লিখো। তারপর তুষ্মি আমি দিচ্ছি 2 নাম্বারটা নিয়ে আসছি এটার পর। তুমি কি লিখেছো? ওকে ম্যাম। তুষ্মি লিখেছো? ম্যাম আমি ফার্স্টেরটা লিখছি। আচ্ছা আচ্ছা, লিখেছো। ফাইজা, তোমরা সবাই এত লেট করো কেন, হ্যাঁ? তারপর কে আছো? সাইমা, সীমান্ত দাস, তোমাদের সবার কি অবস্থা? তোমরা তো কেউ হোমওয়ার্ক জমা দিচ্ছ না, কারণ ম্যাম শেষ। সবাই লিখেছো? সোনালি হ্যাঁ আক্তার, ম্যাম। রাফসান, তারপর এটা কে? নাম লিখো নাই। ম্যাম, এমডি রাইহান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো ফাইজা। আমি এখন জয়েন করছি। এত লেট করলে কিভাবে? দেখো টিচার সাতটা। কারেন্ট চলে গেছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সূত্রটা লিখে নিয়েছো? টিচার আমি শুরু থেকে ছিলাম না, কিছু বুঝতেছি না। তো তুমি নিট বিক্রয়ের সূত্রটা লিখেছো? এটা লিখেছো? জি ম্যাম, লেখা শেষ। আটা তোমরা করবা, তোমরা হচ্ছে টাইমলি জয়েন করার চেষ্টা করবা। কারেন্ট মেগাবাইট রাখবা, হ্যাঁ, কারেন্ট চলে গেলেও যাতে তোমরা হচ্ছে। ঠিক আছে, তাহলে যারা এখনো লিখো নাই তারা স্ক্রিনশটটা নিয়ে নাও, হ্যাঁ, পরে লিখে নিবে ক্লাসের পর। দেখো 2 নাম্বার যে সূত্রটা, এটা হচ্ছে নিট ক্রয় নির্ণয়ের সূত্র। নিট ক্রয় মানে কি? ক্রয়ের সাথে যাবতীয় কাজ করলে যে অ্যামাউন্টটা আমরা পাবো সেটা হচ্ছে নিট ক্রয়। ক্রয়ের সাথে কোন কোন আইটেমগুলো যোগ করতে হবে, কোন কোন আইটেমগুলো বিয়োগ করতে হবে, হ্যাঁ। দেখো ক্রয়ের সাথে অলিখিত ক্রয় যোগ করব, ক্রয় ফেরত থাকলে আন্ত ফেরত, হ্যাঁ, শুধু ফেরত যদি, আন্ত ফেরত হবে না, এটা হবে বহি ফেরত। এটা প্রথমে বলছি, এটা হবে বহি ফেরত, হ্যাঁ। বহি মানে যাওয়ার প্রবাহ। বহি ফেরত, আন্ত ফেরত হচ্ছে বিক্রয় ফেরত, আর বহি ফেরত হচ্ছে ক্রয় ফেরত। তো স্ক্রিনশট নিয়ে নাও, পরে লিখে নিও। পণ্য উত্তোলন, বিনামূল্যে পণ্য বিতরণ, এটা হবে পণ্য বিতরণ, হ্যাঁ। এগুলো বিয়োগ হবে। ক্রয় ভ্যাট। আচ্ছা, এখন দেখো বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় কি? প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয়টা যোগ হবে। নিট ক্রয়টা যেভাবে আমরা বের করলাম, ও নিট ক্রয় নাকি বোঝনি বললা? দেখো নিট ক্রয় কি? ওই ক্রয়ের মতোই, বিক্রয়ের মতোই।
ক্রয়ের সাথে অলিখিত ক্রয় যোগ, ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, মুনাফাবিহীন বিক্রয়, পণ্য উত্তোলন, বিনামূল্যে পণ্য উত্তোলন বা পণ্য বিতরণ, আর হচ্ছে ক্রয় ভ্যাট। এগুলো বিয়োগ করলে তোমরা যে অ্যামাউন্টটা পাবে সেটা হচ্ছে নিট ক্রয়। শোনো ফাইজা, তুমি তো পড়ে আসছো, দেখো এখন আমাদের নিট ক্রয় মানে কি, নিট কথাটা মানে কি, নিট মানে হচ্ছে কি, বিক্রয়ের সাথে যা কাজ আছে, যাবতীয় কাজ করার পর, মানে যত আইটেম যোগ বা বিয়োগ হবে এগুলো করার পর লাস্ট যে ফাইনাল যে আমরা যে অ্যামাউন্টটা পাবো সেটার নামই হচ্ছে নিট। হ্যাঁ, একদম সকল হিসাব করার পর যেটা পাবো। আচ্ছা, তাহলে ম্যাম দেখো ভ্যাট বিক্রয়ের মানে কি? হ্যাঁ, কি বললে? ভ্যাট। ভ্যাট, ভ্যাট, ভ্যাট মানে হচ্ছে শুল্ক। তুমি একটা অ্যামাউন্ট আয় করলে সরকারকে ওই আয়ের উপর কিন্তু নির্দিষ্ট হারে একটা অ্যামাউন্ট শুল্ক হিসেবে প্রদান করতে হয়। ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ধরো তুমি 5 টাকা দিয়ে একটা কলম কিনলে, এখানে কিন্তু কোম্পানি যে শুধু তার লাভের টাকাটাই অ্যাড করছে তা না। কোম্পানি কলমের পেছনে ধরো 3 টাকা খরচ করছে, সেখানে সে তোমার সরকারকে যে ট্যাক্স দিতে হবে, ভ্যালু অ্যাডেড, ভ্যাটের পূর্ণরূপ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যে VAT। ভ্যাট এতে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, তোমার ভ্যালু মানে মূল্য, মূল্যের সাথে অ্যাড করা হয় কি ট্যাক্স। যে সরকারকে যে ট্যাক্সটা দেওয়া হয় না, ওই ধরো তোমার একটা কলমের পেছনে কোম্পানি খরচ করেছে 3 টাকা, ওইখানে আরো ভ্যাট দিতে হবে সরকারকে 50 পয়সা ধরো, তাহলে সে কোম্পানি খরচ ধরবে যে তার কলমের পেছনে 3.5 টাকা খরচ হয়েছে, এটা ধরে আর লাভ অ্যাড করবে তার ধরো হচ্ছে 50 পয়সা। ধর কত টাকা একটা কলম এখন? 5 টাকা, তাহলে 1 টাকা 50 পয়সা সে লাভ অ্যাড করে 5 টাকায় পণ্যটা বিক্রি করে। এরকম মানে সে ওই ভ্যালু এডেড ট্যাক্সকেও একটা খরচ হিসাবে ধরে, কারণ এটা তো সরকারকে দিতে হয়, তাই না? এজন্য এটাও একটা খরচ, এই টাকাটাও তো সরকারকে প্রদান করতে হয়। তুমি একটা পণ্য উৎপাদন করার পর সরকারকে আরো এক্সট্রা টাকা দিতে হবে, তাহলে তো এটা তোমার খরচ হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে। এর জন্য এই ভ্যাট গুলাকেও খরচ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এই বিক্রয়ের টাকাটা তুমি যখন তোমার বিক্রয় 100 টাকার পণ্য বিক্রি করলে, সেখান থেকে 2 টাকা ধরো সরকারকে দিয়ে দিলে, তাহলে তোমার আসলে আয় হইলো কত? 98 টাকা এরকম। এর জন্য এগুলো বিক্রয়কে হ্রাস করে দেয়, এই ভ্যাটের টাকাটা বিক্রয়কে হ্রাস করে দেয়, এই জন্য বিয়োগ করতে হয়। আচ্ছা, তাহলে নিট ক্রয় নিট বিক্রয় বুঝলাম, বিক্রিত পণ্যের ব্যয় সবাই বুঝেছি। 3টা কাজ করতে হয়। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে গেলে প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয়টা যোগ করতে হয়, প্রত্যক্ষ খরচটা যোগ করতে হয়, এবং সমাপনী মজুত পণ্য সেই যোগফল থেকে বিয়োগ করতে হয়। করার পর যে টাকাটা পাই আমরা, সেটার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্রটা লিখে নাও সবাই। দেখো বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করতে হয় একটু দেখো সবাই, লিখে নাও সবাই, খাতায় লিখো। ঠিক আছে ম্যাম। ম্যাম শেষ। আচ্ছা, সবার শেষ? আচ্ছা, দেখো এবার আমরা একটা ম্যাথ করি। ও, আরো যে সূত্রগুলো আছে দেখো, আমরা অঙ্কের ভেতরে যেগুলো করি, প্রথম ধাপে আমরা কিন্তু মোট মুনাফা নির্ণয় করি। মোট মুনাফা নির্ণয় করার জন্য আমাদের কি করতে হয়? নিট বিক্রয় থেকে আমরা যে নিট বিক্রয়টা পেলাম, ভালো করে খেয়াল করো, মোট মুনাফা আমাদের আয় বিবরণীর 3টা ধাপ। একটা হচ্ছে মোট মুনাফা নির্ণয় করা, আরেকটা হচ্ছে পরিচালন মুনাফা নির্ণয় করা, আরেকটা হচ্ছে নিট মুনাফা নির্ণয় করা। এর মধ্যে আমরা একটা ধাপ নিয়ে মাত্র আলোচনা করেছি, মোট মুনাফা নিয়ে। মোট মুনাফা নির্ণয় করার সূত্র কি? এগুলো লিখে নাও সবাই। মোট মুনাফা নির্ণয় করার সূত্র হচ্ছে নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। এগুলো একদম মাথায় গেঁথে ফেলবে অঙ্কগুলো। নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। এই যে নিট বিক্রয় আমরা কিভাবে পেয়েছি, মনে আছে তো? কতগুলো কাজ করে নিট বিক্রয়টা বের করতে হয়েছে, উপরে তো দেখলে। তারপর বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে পেয়েছি এটাও দেখেছো সবাই। নিট বিক্রয় নির্ণয় করার সূত্র আমরা শিখেছি, নিট বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র আমরা শিখেছি। ওইভাবে দুইটার টাকার অ্যামাউন্ট বের করে এই 2টা টাকার অ্যামাউন্ট যদি তোমরা বিয়োগ করো, তাহলে মোট মুনাফা পাবে। ঠিক আছে? মোট মুনাফার ব্যাপারটা ক্লিয়ার সবার? জি ম্যাম। আচ্ছা,
ভালো করে অঙ্কের মধ্যে গিয়ে আবার কিন্তু গোলমাল করবে না। দেখো নিট বিক্রয় থেকে, নিট বিক্রয়টা দেখো কতগুলো কাজ করার পর আমরা নিট বিক্রয়টা পেয়েছিলাম। এই যে এতগুলো কাজ করার পর, এতগুলো কাজ করার পর কিন্তু নিট বিক্রয়ের টাকাটা পেয়েছিলাম। এই নিট বিক্রয় থেকে আমরা এই যে বিক্রিত পণ্যের ব্যয়, এই যে এতগুলো কাজ করার পর আবার বিক্রিত পণ্যের ব্যয় পেয়েছিলাম, এগুলো সব অঙ্কের ভেতরে করতে হবে। এই বিক্রিত পণ্যের ব্যয়ের টাকাটা আমরা ওই নিট বিক্রয় থেকে বিয়োগ করব। এই দুইটা আইটেম যদি আমরা বিয়োগ করি তখন আমরা পাবো কি, কি পাবো? মোট মুনাফা। মোট মুনাফা পাবো। আচ্ছা, তাহলে দেখো এই সূত্রটা মাথায় থাকতে হবে। এখন দেখো তোমাদের পরীক্ষায় এমসিকিউ আকারে আসতে পারে। তোমরা যদি এই যে বিক্রিত পণ্যের ব্যয় এই সাইডে দেখো কি মাইনাস অবস্থায় আছে না, তুমি যদি এটাকে সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসো, মোট মুনাফার সাথে এটা এসে কি হবে বলো তো? প্লাস হবে। প্লাস হবে। যে মোট মুনাফা প্লাস বিক্রিত পণ্যের ব্যয়। এটা জাস্ট আমি তোমাদের নৈবেদ্যিকের জন্য বলছি, এটা মুখস্থ করতে হবে না, মুখস্থ করবে এই 4 নাম্বারটা। ম্যাম এ তিনোটাই মুখস্থ করব? তাহলে আমরা সাইড চেঞ্জ করব, যে মোট মুনাফা, মোট মুনাফার সাথে এই যে বিক্রিত পণ্যের ব্যয়টা এই পাশে নিয়ে আসলে কি হবে? প্লাস হবে। বিক্রিত পণ্যের ব্যয় সমান আমরা কি লিখতে পারি দেখো তো, এটা যদি এই সাইডে নিয়ে আসলাম, বিক্রিত পণ্যের ব্যয়টা কিন্তু আমরা মোট মুনাফার সাইডে নিয়ে গেছি, বাম পক্ষে নিয়ে এসেছি, তাহলে ডান সাইডে কি থাকলো? নিট বিক্রয়। বিক্রয়। তাহলে নিট বিক্রয়ের সূত্র কিন্তু এইভাবেও আসতে পারে তোমাদের, যে নিচের কোনটি নিট বিক্রয়ের সূত্র, বা নিট বিক্রয় সমান কি, নিট বিক্রয় সমান কি, এটা কিন্তু আমরা উপরে শিখেছি। এই যে এতগুলো কাজ করার পরে কি আসে? নিট বিক্রয় আসে। আবার এই এই যে দুইটা আইটেম, মোট মুনাফা প্লাস বিক্রিত পণ্যের ব্যয়, এই দুইটা কাজ করলেও কিন্তু নিট বিক্রয়টা বের হবে। ঠিক আছে, দুই ভাবেই করা যাবে। একই ক্ষেত্রে তোমার দেখো সবগুলো সূত্র যদি তোমার মুখস্থ থাকে তাহলে সাইড চেঞ্জ করে করে তুমি অনেকগুলো সূত্রে কনভার্ট করতে পারবে। যেমন দেখো পরিচালন মুনাফা, পরিচালন মুনাফা এখানে, পরিচালন মুনাফা সমান হচ্ছে কি মোট মুনাফা মাইনাস পরিচালন ব্যয়। এখন এই পরিচালন ব্যয়টাকে তুমি যদি এই সাইডে নিয়ে এসে পড়ো তাহলে কি হবে? যে পরিচালন মুনাফা প্লাস পরিচালন ব্যয় সমান হচ্ছে মোট মুনাফা, এরকম। মানে জাস্ট সূত্রগুলো সাইড চেঞ্জ করে দিলেই হবে। আবার নিট মুনাফা থেকে এই যে অপরিচালন ব্যয়, এটা এই দুইটা যদি যোগ করো, এপাশে কি মাইনাস আছে, এপাশে এসে যদি যোগ হয়, নিট মুনাফা প্লাস অপরিচালন ব্যয় সমান তুমি লিখতে পারবে পরিচালন মুনাফা প্লাস অপরিচালন আয়। মানে সূত্রগুলো লিখে একটু সাইড চেঞ্জ করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা মোট মুনাফা পর্যন্ত পারবো নাকি? ম্যাথ সলভ করি আজকে, আশা করি মাথায় গোলমাল লাগবে না গত দিনের মতো। হ্যাঁ ম্যাম। আজকে পারবে। আচ্ছা দেখো, সুরভি ট্রেডার্সের 2017 সালের 31শে ডিসেম্বর তারিখের একটা রেওয়া মিল দেওয়া আছে। দেখো সমন্বয়ে কি কি বলা আছে। আমি কি স্ক্রিনটা একটু বড় করব? আচ্ছা, দেখো সমন্বয়ে বলা আছে যে সমাপনী মজুত পণ্যের মূল্য হচ্ছে 14,000 টাকা। অনেক সময় তোমাদের সমাপনী মজুত পণ্যের দুইটা মূল্য দেওয়া থাকে, 14,000 দেওয়া আছে, আবার দেওয়া থাকলো বাজার মূল্য 10,000 টাকা। এরকম যদি বলা থাকে, সব সময় সমাপনী মজুত পণ্যের যে মূল্যটা কম সেটা নিয়ে কাজ করতে হবে। এখানে একটাই আছে, নো প্রবলেম, একটা নিয়ে কাজ করব। দেখো সমাপনী মজুত পণ্যের মূল্য আছে 14,000 টাকা, মালিক ব্যক্তিগত স্বার্থে ব্যবসায়ীদের কর্মচারীদের বেতন 12,000 টাকা পরিশোধ করেন, যা হিসাবভুক্ত হয়নি। তাহলে কোনো হিসাব যদি না অন্তর্ভুক্ত হয় সেগুলো কিন্তু অ্যাড করে দিতে হয়, যোগ করে দিতে হয়। 2 নাম্বার যে সমন্বয় ছিল এটা। 3 নাম্বার বলা আছে স্থায়ী সম্পদের উপর 10% অবচয় ধরতে হবে। অবচয় এক ধরনের খরচ, এগুলো যাবে তোমার হচ্ছে নিট মুনাফা নির্ণয় করার ক্ষেত্রে। নিট মুনাফা আমরা এখনো শিখিনি। আচ্ছা, আচ্ছা নিট মুনাফা এটা তোমাদের শেখানোর পর হোমওয়ার্ক হিসেবে দিব। আমরা মোট মুনাফা যুক্ত অঙ্কটা আগে করি, তারপর নিট মুনাফা যুক্তটা করব। আচ্ছা, এখানে আছে পরিচালন মুনাফা, আর লাস্ট অঙ্কে আছে মোট মুনাফা। মোট মুনাফারটা আগে করি, তারপর পরিচালন মুনাফারটা করব, তারপর করব হচ্ছে নিট মুনাফারটা। দেখো ফারহানা ট্রেডার্সের এন্টারপ্রাইজের একটা রেয়ামেল এখানে দেওয়া আছে। তোমার নাম্বার বলছে যে নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করো। নিট দেনাদার মানে কি? আমরা জানি নিট বলতে কি বোঝায়, একটা আইটেমের সাথে যত রকমের কাজ আছে সবগুলো কমপ্লিট করলে যে অ্যামাউন্টটা আমরা পাই সেটাকে বলা হয় নিট অ্যামাউন্ট। এখন এখানে কিসের নিট পরিমাণ চেয়েছে? দেনাদারের পরিমাণ। দেখো তো উপরে দেওয়া আছে বিবিধ দেনাদার, 6 নাম্বার আইটেমটা বিবিধ দেনাদার আছে কত টাকা?
8,000 টাকা। 8,000। ম্যাম মজুরি কি হবে না? মজুরি হবে, মজুরি হচ্ছে তোমার প্রত্যক্ষ খরচ। ওটা তো এখন চাইনি তোমার, দেখো ক নাম্বারে কি চেয়েছে ওটা আমরা দিব, ওটা আমরা দেখি। এখন নিট দেনাদারের পরিমাণ চেয়েছে এখানে। নিট দেনাদার বের করার জন্য আমাদের দেখো বিবিধ দেনাদার আছে 8,000 না 14,000 হবে? 14,000, এটা 14,000, হ্যাঁ 14,000 হচ্ছে দেনাদার। এখন দেখো দেনাদারের সাথে আরো কোনো কাজ আছে কিনা। নিচে দেখো 3 নাম্বার যে সমন্বয়টা, দেনাদারের 2,000 টাকা অবলোপন করো। অবলোপন মানে হচ্ছে বিয়োগ করে দিতে হবে, ভ্যানিশ করে দিতে হবে। এবং অবশিষ্ট দেনাদারের 5% কুরিন সঞ্চিতি ধার্য করতে হবে। কুরিন মানে হচ্ছে অনাদায়ী পাওনা। দেনাদার, তুমি যার কাছে টাকা পাও সে হচ্ছে তোমার দেনাদার। সে তোমাকে আর 5% টাকা, তুমি তার কাছে যত টাকা পাবে তার 5% টাকা সে তোমাকে পরিশোধ করতে অক্ষম। সে আর দিতে পারবে না, মাফ করে দিতে বলছে, বুঝছো? তাহলে এটা হচ্ছে তোমার জন্য কুরিন, তোমার ব্যবসার জন্য এক ধরনের ক্ষতি। তাহলে তুমি কি করবে প্রথমে? অলিখিত দেনাদার যেটা এখানে 2,000 টাকা অবলোপন, অবলোপন মানে কমিয়ে দেওয়া, এটাও তোমার এক ধরনের ক্ষতি। অবলোপন করা মানে হচ্ছে তোমার দেনাদারটা কমে গেল, এটাও এক ধরনের কুরিন। মনে রাখবে সমন্বয়ে যে আইটেম গুলো থাকে এগুলো হচ্ছে নতুন, আর রেওয়া মিলে যে আইটেম গুলো থাকে উপরে এগুলো হচ্ছে পুরাতন, আর এগুলো হচ্ছে নতুন। এগুলো নতুন করে সমন্বয় করতে হয় আমাদের। তাহলে আমরা যখন নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করব তখন কিভাবে করব দেখো। ক নাম্বার দেওয়ার পর লিখবে যে নিট দেনাদারের পরিমাণ নির্ণয়। নিট দেনাদারের পরিমাণ নির্ণয় দিয়ে ছক দেওয়া বাধ্যতামূলক না ক নাম্বার অঙ্কে, এটা তোমার ইচ্ছা। এখানে দেনাদারের পরিমাণটা প্রথমে লিখবে, বিবিধ দেনাদার কত দেওয়া ছিল, বিবিধ দেনাদার, আর এখানে হচ্ছে টাকার অ্যামাউন্ট। দেনাদারের পরিমাণ ছিল হচ্ছে আমাদের 14,000 টাকা, তাই না? এর সাথে তোমার অলিখিত যে কুরিনটা, এই দেখো 2,000 টাকা অবলোপন করতে হবে, তার মানে এটাও এক ধরনের কুরিন। তাহলে মাইনাস করবে কুরিন মাইনাস অলিখিত কুরিন, যেটা লিখা হয় নাই। সমন্বয় মানেই এটা সমন্বয় করা হয় নাই, মানে কি লিখা হয় নাই। অলিখিত কুরিন। আর যদি ধারে বিক্রয় থাকতো সেটা দেনাদারের সাথে যোগ হতো। আমরা নিট দেনাদার কিভাবে নির্ণয় করতে হয় এটার সূত্র তোমাদের স্লাইডে রাখা, আচ্ছা রাখবো নি, এর পরবর্তী স্লাইডে এগুলো তো করতেই হবে রেগুলার তোমাদের। এখানে এর পরবর্তীতে আছে হচ্ছে নিট মুনাফা নির্ণয় করা, তারপর আছে আর্থিক অবস্থার বিবরণী, ওখানে সম্পদ আর হচ্ছে দায়গুলোর হিসাব করতে হয়। দেনাদার যেহেতু এক ধরনের সম্পদ, আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী করব তখন দেনাদার সম্পর্কে ডিটেইলস আলোচনা করব। আচ্ছা, অলিখিত কুরিন কত টাকা? 2,000 টাকা অবলোপন করতে বলছে, তার মানে 2,000 টাকা। তাহলে আমাদের থাকলো হচ্ছে, অবশিষ্ট থাকলো 12,000 টাকা। তারপর কি বলছে দেখো, এই যে অবশিষ্ট দেনাদার এটা অবশিষ্ট হবে, এটার উপর 5% কুরিন সঞ্চিতি ধরতে হবে। তার মানে 12,000 টাকার 5% কত টাকা হয় দেখো তো? কুরিন সঞ্চিতি মাইনাস করতে হবে। অলিখিত বা নতুন অনাদেয় পাওনা সঞ্চিতি, এটা নতুন লিখলেই হবে কারণ সমন্বয় মানে হচ্ছে নতুন আইটেম। লিখবে হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এটা মাইনাস করতে হবে কারণ এই অনাদায়ী পাওনা ভবিষ্যতে সৃষ্টি হতে পারে, এটার জন্য তুমি আগেই একটা সঞ্চিতি ধরে রেখেছিলে, দেনাদারটা কমে যাবে এই হিসাবে। 5%, 12,000 টাকার 5% কত হয়? 600 টাকা। আচ্ছা, তাহলে আমাদের লাস্ট যে অ্যামাউন্টটা পেলাম সেটা হচ্ছে কত? 11,400 টাকা। এটা হচ্ছে তোমার নিট দেনাদার, মানে দেনাদারের সাথে যাবতীয় কাজ করার পর যেটা আমরা পেলাম সেটা হচ্ছে নিট দেনাদার। তুমি লিখবে যতএব নিট দেনাদার হচ্ছে 11,400 টাকা। দেনাদারের ব্যাপারটা সবাই বুঝেছো? জি ম্যাম। আচ্ছা, তারপর দেখো খ নাম্বার বলছে যে মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করব। মোট মুনাফা নির্ণয় করার জন্য সবাই খাতায় ছকটা করে ফেলো। আয় বিবরণের যে ছকটা, প্রথমে বিবরণ, তারপর হচ্ছে 3টা টাকার ঘর, খাতায় দিয়ে ফেলো। উপরে কোম্পানির নাম লেখার জন্য এবং তারিখ
আয় বিবরণী, এটা লেখার জন্য বিশদ আয় বিবরণী লিখবে, 3 লাইন যাতে লেখা যায় উপরে এরকম জায়গা রেখে তারপর ছকটা টানো, স্কেল ব্যবহার করবে। আর পরীক্ষায় সব সময় এই ছকগুলোর জন্য তোমরা পেন্সিল ইউজ করবে, পেন্সিল দিয়ে দাগগুলো টানবে, তাহলে মানে ভুল হলে তোমরা মুছে আবার ঠিক করতে পারবে। আর পেন্সিল দিয়ে টানাটাই বেটার সব সময়। আচ্ছা, ছক টেনেছো সবাই? ম্যাম একটু বাকি আছে। করো। উপরে লিখবে হচ্ছে প্রতিষ্ঠানের নাম, আর তারপর লিখবে হচ্ছে বিশদ আয় বিবরণী। তারপর হচ্ছে এটা হচ্ছে কত, 2017 সাল না কত সালে দেখি, হ্যাঁ 2019 সাল, 20 সাল না, 2019 সালের ডিসেম্বর, 31শে ডিসেম্বর ম্যাম তারিখ হবে না? হ্যাঁ তারিখ লিখবে। তারিখ লিখবে হচ্ছে 2019 সালের 31শে ডিসেম্বর তারিখের, তারপর লিখবে সমাপ্ত বছরের জন্য, সমাপ্ত বছরের জন্য এটা লিখবে। লেখার পর হচ্ছে তুমি তোমার ওই ছকটা টানবে। কি ব্যাপার? ম্যাম সমস্ত বছর? সমাপ্ত বছর, সমাপ্ত, হ্যাঁ। না ম্যাম, এটাই জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ হ্যাঁ সমাপ্ত হবে। এত ডিস্টার্ব করছে। এখানে 3টা টাকার ঘর দিবে। দেওয়ার পর বলো আমাদের প্রথম কাজ কি, প্রথম স্টেপে আমাদের কি কাজ করতে হয় বলো তো? মনে নেই? প্রথম কাজ কি বলো? মোট মুনাফা নির্ণয় করার ক্ষেত্রে আমাদের প্রথম কি কাজটা করতে হয়? প্রথমে নিট বিক্রয় নির্ণয় করতে হবে। প্রথম কাজ হচ্ছে নিট বিক্রয় নির্ণয় করা, তাই না? নিট বিক্রয় নির্ণয় করার জন্য আমাদের প্রথমে বিক্রয়ের টাকাটা লিখতে হবে। দেখো তো বিক্রয় কত টাকা আছে, এই দেখো উপরে আছে ক্রয় আর বিক্রয়। ক্রয় হচ্ছে ডেবিট সাইডের টাকা আর বিক্রয় হচ্ছে ক্রেডিট সাইডের টাকা। 1,30,000। 1,30,000 টাকা। এখন ক্রয়ের সাথে বাট্টা আছে কিনা, বাট্টা থাকলে বিয়োগ হবে, অলিখিত বিক্রয় থাকলে যোগ হবে, তারপর হচ্ছে কি কি আইটেম থাকলে যোগ হয়, কি কি আইটেম থাকলে বিয়োগ হয়, মনে আছে? ম্যাম আছে। আচ্ছা, অলিখিত বিক্রয় থাকলে যোগ হতো, অলিখিত বিক্রয় সমন্বয়ে নেই, তার মানে যোগের আইটেম নেই। এখন যা থাকবে সব বিয়োগের আইটেম। দেখি কি কি বিয়োগের আইটেম আছে। এই দেখো কারবারি বাট্টা আছে। কারবারি বাট্টা কোন সাইডে আছে দেখো তো, এই যে কারবারি বাট্টা আছে হচ্ছে তোমাদের তৃতীয় লাইন, 2টা আছে, একটা হচ্ছে 2500 টাকা আর একটা আছে 1500 টাকা। এখন প্রশ্ন হচ্ছে কারবারি বাট্টা 2টা তো 2 সাইডে আছে, কোন সাইডেরটা বিক্রয় বাট্টা এটা বলো? ম্যাম ডেবিট সাইড। ডেবিট সাইড, কারণ হচ্ছে বিক্রয়ের টাকা যেহেতু ক্রেডিটে তাহলে বাট্টা থাকবে তার উল্টা সাইডে। ঠিক আছে, বাট্টা ফেরত এগুলো সব মেন হিসাবের উল্টা সাইডে থাকে। তাহলে এই ডেবিট সাইডের যে ফেরতের টাকাটা আছে 2500, এটা হচ্ছে বিক্রয় বাট্টা, আর ক্রেডিট সাইডে যেটা আছে এটা হচ্ছে ক্রয় বাট্টা। ঠিক আছে, কারবারি বাট্টা তাহলে এখান থেকে কি হবে, বিয়োগ হবে। এটা হচ্ছে বিক্রয় বাট্টা মাইনাস কারবারি বাট্টা। আচ্ছা বিক্রয়ের টাকাটা আমরা আগে লিখে নিই, 1,30,000 টাকা ছিল, এখান থেকে মাইনাস হচ্ছে কারবারি বাট্টা। কারবারি বাট্টা কত, 2500 টাকা, তাই না? বাট্টার আগে ফেরত বাদ দিতে পারো, সমস্যা নেই। ফেরত বাদ বাদ দেওয়ার পরে বাট্টা ধরা বেটার, প্রবলেম নেই, যেহেতু এখানে পার্সেন্টেজ নেই এই জন্য আগে পরের জন্য কোনো প্রবলেম হবে না। তাহলে আমাদের থাকলো কত, 27,500, এখান থেকে ফেরত আছে, ফেরত
ফেরতের ডেবিট সাইডেরটা হচ্ছে বিক্রয় ফেরত, আর ক্রেডিট সাইডেরটা হচ্ছে ক্রয় ফেরত। দেখো তো, এই যে ফেরতের টাকা কিন্তু আমাদের দুইটা আছে, একটা হচ্ছে 16,000, সরি, টাকাগুলো গুলো মুছে নিই আগে, টাকার অ্যামাউন্ট গুলো সোজা করতে হবে। দেখো ফেরতের টাকা আছে দুইটা, 8,000 আর 7,000। 8,000 কোন ফেরত আর 7,000 কোন ফেরত বলো তো? এই যে ফেরতের টাকা দুইটা, ফেরতের টাকার অ্যামাউন্ট হচ্ছে দুইটা, 8,000 আর 7,000। এই 8,000 ডেবিট সাইড যেটা, এটা হচ্ছে আমাদের বিক্রয় ফেরত, তাহলে এটা বিক্রয়। বিয়োগ হবে, হ্যাঁ, মাইনাস হচ্ছে বিক্রয় ফেরত। এই 8,000 হচ্ছে বিয়োগ হবে, বিয়োগ করার পর আমরা যা পাবো, এখানে তো আর কোনো আইটেম নেই বিয়োগ করার মতো, ভ্যাট বা হচ্ছে আরো কি কি আইটেম ছিল আমাদের, মুনাফাবিহীন বিক্রয়, এগুলো আর কিচ্ছু নেই, তাহলে আর বিয়োগ করার মতো কিছু নেই। এখন যেটা পাবো এটাই হচ্ছে আমার নিট বিক্রয়, ঠিক আছে? এটা কত হবে? এখানে 1,00,000 ছিল, 1,00,000, তাহলে বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 1,19,500, তাই না? আমাদের ফাইনাল টাকাটা একদম লাস্ট ঘরে লিখবে, 1,19,500 টাকা। এটা হচ্ছে আমার নিট বিক্রয়। নিট বিক্রয় কি আমরা পেয়ে গেছি? জি ম্যাম। আচ্ছা, নিট বিক্রয় পর্যন্ত কি সবাই ক্লিয়ার? সবাই বুঝতে ম্যাম পেরেছো? আমি ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, আর সবাই, বাকি সবাই, আরো কে কে আছো আমাদের সাথে? ফাইজা, জি অপি, ম্যাম ক্লিয়ার। সীমান্ত, আচ্ছা আচ্ছা, ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। অনেকেই পরে জয়েন করেছো, কে কে পরে আসছো দেখি? নোহা পরে আসছো, আর কে কে পরে আসছো? জি ম্যাম আমিও একটু লেট হয়েছিল, বেশি না, সীমান্ত হালকা। পরে আসছো, হ্যাঁ। হালকা লেট করলে তো বুঝতে পারবে না, বুঝো না, একটা অঙ্ক শুরু করলে মাঝখানে আসলে কিচ্ছু বুঝবে না। এই জন্য সবসময় টাইমলি জয়েন করার চেষ্টা করবে। পরে তো রেকর্ড ক্লাস তো অলসতা করো আর দেখো না। আচ্ছা, তাহলে আমরা নিট বিক্রয় বুঝলাম। নিট বিক্রয়ের পরে দ্বিতীয় স্টেপ কি? নিট বিক্রয় থেকে আমরা কি করতে পারি? মোট মুনাফা নির্ণয় করার জন্য কি করতে হয় দেখো তো? আমরা সূত্রে কি পড়েছিলাম? ম্যাম দেখো, প্রত্যক্ষ। হ্যাঁ, এটা বের করার জন্য আগে কি করতে হবে দেখো তো? নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় যদি পরিচালনা আমরা, ব্যয়। না, খেয়াল করো, আমরা বের করছি প্রথম স্টেপ হচ্ছে মোট মুনাফা নির্ণয় করা। মোট মুনাফা নির্ণয় করার জন্য কি কি কাজ করতে হবে দেখো? আমাদের আয় বিবরণের প্রথম ধাপ হচ্ছে এই যে মোট মুনাফাটা এটা নির্ণয় করা। মোট মুনাফা নির্ণয় করা, এই মোট মুনাফা নির্ণয় করার জন্য আমাদের কি কাজ করতে হয়? নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা মাইনাস করতে হয়। এখন নিট বিক্রয় আমরা হিসাব করে বের করলাম, বিক্রিত পণ্যের ব্যয় কি বের করেছি হিসাব করে? না করিনি, ম্যাম। করিনি, এটা এখন অঙ্কের ভেতরেই করে নিতে হবে। আর বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য এই যে এই কাজগুলো আমাদের করতে হবে, এই জন্য এগুলো প্রথমে আলোচনা করেছি যে নিট বিক্রয় আমরা কিভাবে বের করব। এই কাজগুলো করতে হবে। কি কাজ করতে হবে তাহলে এখন বিক্রিত পণ্যের ব্যয়টা বের করার জন্য? প্রারম্ভিক নিট মজুত পণ্যের সাথে নিট ক্রয় আর প্রত্যক্ষ খরচ প্রত্যক্ষ যোগ খরচ। করতে হবে। যোগ করার পর যে অ্যামাউন্ট পাবো সেখান থেকে আবার সমাপনী মজুত পণ্য বিয়োগ করতে হবে। প্রারম্ভিক মজুতের সাথে এই দুইটা যোগ আর এই একটা বিয়োগ করলে আমরা কি পাবো? বিক্রিত পণ্যের ব্যয় পাবো, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়টা বের করতে হবে। আর এই যে বিক্রিত পণ্যের ব্যয়ের যে টাকাটা আমরা পাবো, এই নিট বিক্রয় যেটা পেলাম এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয়ের টাকাটা বিয়োগ করব, করলে আমরা ফাইনালি মোট মুনাফার টাকাটা পাবো। কি মাথা কি গোলমাল শুরু হয়ে গেল? না ম্যাম আজকে গোলমাল হইতেছে না। আজকে হচ্ছে না, আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটা অনেক মানে সবার টাইম লাগে এই চ্যাপ্টারটা করতে, যারা নতুন থাকে আর কি। একটু টাইম নিয়ে শিখলে পরবর্তীতে আর প্রবলেম হয় না, কারণ এটা তোমাদের ইন্টারমিডিয়েটে একই, অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মানে অ্যাকাউন্টিং যতদিন থাকবে এই ম্যাথগুলো থাকবেই। আচ্ছা, তাহলে আমরা যাই, এই পর্যন্ত করলাম। এখন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা। বিক্রিত পণ্যের ব্যয়টা এই নিট বিক্রয় থেকে আমরা যদি বাদ দেই আমাদের মোট মুনাফা পাবো, তাহলে আমরা লিখি মাইনাস হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়, এখন বিক্রিত পণ্যের ব্যয় তো আমাদের অঙ্কে দেওয়া নেই, এখন কি করতে হবে? বিক্রিত পণ্যের ব্যয়টা
এইভাবে কুলন দিয়ে নিচে আমরা বের করে নিব। বের করার জন্য বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য আমাদের কি কি কাজ করতে হবে? প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য লিখতে হবে। দেখো এই যে প্রারম্ভিক মজুত পণ্যের টাকা 12 নম্বর আইটেমে দেওয়া আছে, এই যে এই দেখো 1/1/2019, তার মানে কি জানুয়ারির 1 তারিখ, 2019 সালে জানুয়ারির 1 তারিখ, একদম বছরের শুরুতে। প্রারম্ভিক মানে বছরের প্রারম্ভে শুরুতে আমাদের মজুত পণ্য আছে কত? 19,500 টাকা, তাই না? একদম লাস্ট অ্যামাউন্ট। তাহলে আমরা লিখবো হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য 19,500 টাকা লিখবো। লিখার পরে প্রারম্ভিক মজুত পণ্যের সাথে কি কি আইটেম যোগ হবে? প্রারম্ভিক মজুদও লিখতে পারো অথবা ডেট দিয়েও লিখতে পারো, তোমার ইচ্ছা। প্রারম্ভিক মজুত পণ্য 19,500 টাকা দ্বিতীয় ঘরে লিখবো, কারণ এটার সাথে কোনো কাজ নেই এখন। 19,500 টাকা। প্রারম্ভিক মজুদের সাথে কোন কোন আইটেম যোগ হবে বলো তো, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য? ম্যাম নিট। নিট ক্রয়। এখন আবার নিট ক্রয় তো দেওয়া নেই, যোগ হচ্ছে কি নিট ক্রয়। এখন নিট ক্রয় বের করার জন্য আবার ক্রয়ের সাথে কি কি কাজ আছে ওগুলা করতে হবে, যে বিক্রয়ের মতো করে, ঠিক আছে? এগুলো আমরা ছকের ভেতরে যে 3 নাম্বার যে টাকার ঘরটা আছে এইখানে করব। নেট ক্রয়টা বের করে নিয়ে তারপরে এই 19,500 ঘরে দিব, এই দ্বিতীয় ঘরে টাকাটা দিব, তাহলেই আমরা যোগ করতে পারবো। কারণ নিট ক্রয়ের টাকা তো সরাসরি দেওয়া নেই, এটা তো আমাদের একটু কষ্ট করে বের করে নিতে হবে। এর জন্য দেখো ক্রয়ের টাকা দেওয়া আছে। ক্রয় কত? এই যে প্রথম যে টাকাটা 50,000 টাকা। এর সাথে ক্রয় থেকে ক্রয় বাট্টা এবং ক্রয় ফেরত এই দুইটা বিয়োগ করলে আমরা নিট ক্রয় পাবো, ঠিক আছে? তাহলে ক্রয় লিখি 50,000 টাকা। ক্রয় 50,000 টাকা, এর সাথে হচ্ছে মাইনাস ক্রয় বাট্টা বা ক্রয় ফেরত, যেটাই লিখো সমস্যা নেই। ক্রয় ফেরত আছে কত আমাদের? দেখো তো ফেরতের টাকা কিন্তু দুইটা ছিল। এই যে ফেরতের টাকা, ফেরতের টাকা ছিল এই পাশে 8,000 আর এই পাশে হচ্ছে 7,000। কোনটা ক্রয় ফেরত কোনটা বিক্রয় ফেরত? ম্যাম ক্রয় 7,000 যেহেতু, ক্রয়। হ্যাঁ যেহেতু ক্রয় যেহেতু ডেবিট সাইডে 50,000 টাকা, তাহলে ক্রয় ফেরতটা অবশ্যই ক্রেডিট সাইডের টাকাটা। এই যে 7,000 টাকা এটা হচ্ছে ক্রয় ফেরত। সবাই কি বুঝতেছো? সাত জি হাজার ম্যাম ক্রয় বুঝতেছি। ফেরত আমরা মাইনাস করলাম, তাহলে থাকলো কত? 43,000 টাকা। ক্রয়ের সাথে আর কি কি আইটেম বিয়োগ হয়? বাট্টা থাকলে, দেখো ক্রয় বাট্টা আছে, এই যে বাট্টা, বাট্টার টাকাও দুই সাইডে দেওয়া, তার মানে কি একটা ডেবিট একটা ক্রেডিট, একটা ক্রয় ফেরত আর একটা হচ্ছে বিক্রয় ফেরত। সরি, এটা হবে এটা আর এটা। এই যে 1,500 এটা হবে ক্রয় ফেরত, ঠিক আছে? ক্রয় বাট্টা, সরি, ক্রয় বাট্টা 1,500 টাকা, তাহলে মাইনাস হচ্ছে ক্রয় বাট্টা। কারবারি বাট্টা মানে ওটাই ক্রয় বাট্টা, ঠিক আছে? ক্রয় বাট্টা আছে হচ্ছে কত দেখলাম? 1,500। এটাও বিয়োগ হবে। আর যদি অলিখিত ক্রয় থাকতো ওটা কিন্তু যোগ হতো, তাই না? আমরা একটু আগে শিখেছি। এটা বিয়োগ হবে। 1,500 টাকা বিয়োগ করলে তোমাদের থাকবে কত এখানে? 41,500 টাকা, তাই না? ম্যাম একসাথে বিয়োগ করলে হবে না? একসাথে কিভাবে বিয়োগ করবে? তুমি একটা একটা করে করতে হবে। একসাথে ও যোগ করে আবার বিয়োগ, ওটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে তোমাদের। দেখি আরো কিছু আছে কি বিয়োগ করার মতো? দেখো তো আরো কিছু আছে কিনা, ফেরত দেনাদার। হ্যাঁ, আচ্ছা দেখো এখানে কিন্তু নিচে আছে শুধু বাট্টা। শুধু বাট্টা আর কারবারি বাট্টা যদি একসাথে থাকে তাহলে আমরা কারবারি বাট্টাকেই ক্রয় বাট্টা বিক্রয় বাট্টা ধরবো, আর এই শুধু বাট্টাটাকে নগদ বাট্টা ধরবো। আচ্ছা, তাহলে এখানে আর ওরকম নেই। আচ্ছা দেখি সমন্বয়ে কিছু আছে কিনা। রেওয়া মিলে যদি কোনো কিছু না থাকে দেখবে যে সমন্বয়ে আছে কিনা। সমন্বয়ে আছে প্রথমে সমাপনী মজুত পণ্য, এখানে যাবে না। বকেয়া মজুরি এখানে যাবে না। আচ্ছা দেখো একদম লাস্ট এই যে 4 নাম্বার যে সমন্বয়টা এখানে আছে, ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন। পণ্য উত্তোলন কিন্তু নিট ক্রয় নির্ণয়ের সময় ক্রয় থেকে বিয়োগ হয়। এটা কিন্তু আমরা 1 নাম্বার পেজে দেখেছি, তাই না? জি ম্যাম। আচ্ছা একটু জি দেখাই। ম্যাম। এই যে দেখো, নিট ক্রয় যখন আমরা নির্ণয় করতেছিলাম তখন এই যে পণ্য উত্তোলন এটা কিন্তু মাইনাসে রাখছিলাম। অলিখিত ক্রয় শুধু যোগ হয়েছিল, আর সকল এগুলো সকল বিয়োগ হয়েছিল। তার মানে আমাদের পণ্য উত্তোলনটাও বিয়োগ হবে, যে ক্রয় বাট্টা বিয়োগ করলাম, ক্রয় ফেরত বিয়োগ করলাম। এগুলো থাকলে এগুলোও বিয়োগ করতে, এগুলো তো নাই, অঙ্কে নাই, থাকলে এগুলোও বিয়োগ করতাম। তাহলে আমরা এখন এখান থেকে
পণ্য উত্তোলনটা বিয়োগ করব। পণ্য উত্তোলন কত আছে? সমন্বয়ে আছে 2000 টাকা। এই যে 2000 টাকা, ঠিক আছে? তাহলে মাইনাস পণ্য উত্তোলন। পণ্য উত্তোলন তাহলে থাকবে কত ফাইনালি আমাদের? 39,500। 39,500 টাকা। এটা হচ্ছে আমাদের কি বলতো? এই 39,500 টাকা, এটার নাম কি? বিক্রিত পণ্যের ব্যয়। না, এটা হচ্ছে নিট নিট ক্রয়। ক্রয়। নিট ক্রয়। বিক্রিত পণ্যের ব্যয় এখনই কেন? বিক্রিত পণ্যের ব্যয় আরো কাজ আছে। এটা হচ্ছে 39,500 টাকা আমরা নিট ক্রয়। দেখো, এই দেখো, ক্রয়ের সাথে এই যে ক্রয়ের সাথে এই ফেরত, হুম, এই যে ক্রয়ের সাথে ফেরত বিয়োগ করলাম, বাট্টা, পণ্য উত্তোলন, এগুলো বিয়োগ করার পর এই যে 39,500 পেলাম, এটা হচ্ছে আমার নিট ক্রয় পেলাম। নিট ক্রয়। আমরা কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্যই কাজ করতেছি। কি কি কাজ করতেছি? বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র কি? প্রারম্ভিক মজুত পণ্য প্লাস নিট ক্রয়। তাহলে দুইটা পেলাম আমরা, প্রত্যক্ষ। হ্যাঁ, প্রারম্ভিক মজুত পণ্য প্লাস নিট ক্রয় এ পর্যন্ত করেছি, তাই না? তারপর কি করতে হয়? প্রত্যক্ষ। প্রত্যক্ষ খরচগুলো যোগ করতে হয়। তাহলে দেখি প্রত্যক্ষ খরচ আছে কিনা। 1 মিনিট। আচ্ছা, দেখো, এই যে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য আমরা কি কি করেছিলাম? প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য প্লাস নিট ক্রয়, এই দুইটা করেছি, এই দুইটা কাজ করেছি, তাই না? এখন আমাদের লাগবে হচ্ছে প্লাস কি করতে হবে? প্রত্যক্ষ খরচ। দেখি প্লাস এখন প্রত্যক্ষ খরচ করি। আচ্ছা, প্রত্যক্ষ খরচ কি কি আছে আগে দেখতে হবে অঙ্কে। দেখো তো প্রত্যক্ষ খরচ কোন আইটেম গুলো? রেওয়া মিলে কতগুলো যে আইটেম আছে এর মধ্যে প্রত্যক্ষ খরচ কোনগুলো বলো? শুল্ক। শুল্ক, তারপর আরো আছে কিনা? একদম উপর থেকে দেখা শুরু করো। ক্রয় বিক্রয় যাবে না? মজুরি। মজুরি যাবে, হ্যাঁ। এই যে মজুরি হচ্ছে প্রত্যক্ষ খরচ, একটা পেলাম। শুল্ক একটা পেলাম। আর আছে বিবিধ দানাদার যাবে না, কমিশন হবে না, বাড়ি ভাড়া না, হবে না। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ খরচ। এই দুইটা আমরা আমরা এখন কি করব? যোগ করব। আমাদের যোগ করতে হবে এখন। তাহলে যোগ হচ্ছে প্রত্যক্ষ খরচ, মজুরি। প্রথমে আছে হচ্ছে কি? মজুরি। দেখি মজুরি কত টাকা। মজুরি হচ্ছে 8,000 টাকা। এখন দেখো, মজুরি সম্পর্কে সমন্বয়ে কিছু বলা আছে। এই দেখো, এই যে 2 নাম্বার যে সমন্বয়, মজুরি বকেয়া 4,000 টাকা। খেয়াল করছো? আমরা জি জানি ম্যাম। সমন্বয়ে বকেয়া কিছু থাকলে, কোনো খরচ যদি বকেয়া থাকে সেটা যোগ করে দিতে হয়, আর অগ্রিম থাকলে বিয়োগ করতে হয়। কি বললাম? বকেয়া থাকলে যোগ করে দিতে হয় সেই খরচটার সাথে, আর অগ্রিম থাকলে কি করতে হয়? বিয়োগ। বিয়োগ করতে হয়। তাহলে মজুরির সাথে এই যে সমন্বয়ের বকেয়া মজুরি 4,000, এটা কি করে দিতে হবে? যোগ। যোগ করতে হবে। তাহলে আমরা এই মজুরির টাকাটা একটু ভেতরে লিখি, 8,000 টাকা, আর যোগ হচ্ছে বকেয়া। বকেয়া মজুরি আছে, মানে বাকি আছে, তুমি মজুরির টাকাটা এখনো পরিশোধ করো নাই, 4,000 টাকা। তাহলে আমাদের টোটাল আসলে মজুরি হচ্ছে 12,000 টাকা। গেল। আরো কি কি আছে? প্রত্যক্ষ খরচ আছে, আরেকটা শুল্ক। শুল্ক লিখতে হবে, লিখলাম। শুল্কের সম্পর্কে কিছু সমন্বয়ে বলা নাই, তার মানে যা আছে তাই হবে। শুল্কর টাকা আছে কত? একদম সোজা দেখো তো কত হয়? 16,000 টাকা, তাই না? তাহলে এই 16,000 টাকা আমরা যোগ করে দিব সরাসরি, কোনো কাজ না থাকলে সরাসরি যোগ। শুল্ক আছে হচ্ছে 16,000 টাকা। তাহলে দেখো, সমাপনী মজুত পণ্য, সরি, এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য যোগের যে আইটেমগুলো, এগুলো কিন্তু লেখা শেষ। প্রারম্ভিক মজুদ প্লাস হচ্ছে এই যে নিট ক্রয় প্লাস হচ্ছে দুইটা কি পেলাম? প্রত্যক্ষ খরচ। যোগ করার পর যে অ্যামাউন্টটা পাবো, যোগ করো তো, দেখো তো কত হয়? 19,500 প্লাস হচ্ছে 39,500 প্লাস 12,000 প্লাস 16,000, যোগ করলে কত হয় দেখো তো? কত আসছে? আচ্ছা, তোমাদের আগে আমি করে ফেলছি।
87,000 হয়। ক্যালকুলেটর নিয়ে বসবে সবাই, ঠিক আছে? এই যে আমরা তিনটা যোগ করার পর আরেকটা আইটেম বিয়োগ করতে হয়, কি বিয়োগ করতে হয় বলো তো এখান থেকে? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য কোন আইটেমটা বিয়োগ? সমাপনী। সমাপনী সমাপনী মজুত পণ্য। পণ্য মাইনাস করতে হয়, মাইনাস সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্যের টাকা দেওয়া আছে, সমন্বয়ে দেওয়া আছে, দেখো এই যে অঙ্কের সমন্বয়ে দেওয়া আছে। সমাপনী মজুত পণ্যের মূল্য হচ্ছে 30,000 টাকা। তাহলে এই 30,000 টাকা আমাদের মাইনাস করতে হবে, মাইনাস করলে আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের টাকাটা পেয়ে যাব। 30,000 টাকা হচ্ছে মাইনাস, মাইনাস করলে এভাবে ব্রেকেটে লিখবে, ঠিক আছে? লেখার পর তাহলে আমরা লাস্ট এখন যে অ্যামাউন্টটা পাবো সেটা হচ্ছে তোমার বিক্রিত পণ্যের ব্যয়। 87,000 টাকা থেকে 30,000 টাকা মাইনাস করলে আমরা কত পাবো? 57,000 টাকা। এই 57,000 টাকা হচ্ছে তোমার কি? বিক্রিত পণ্যের ব্যয়, ঠিক আছে? তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেলাম। এখন ওই যে উপরে যে নিট বিক্রয়, দেখো এই যে নিট বিক্রয় নির্ণয় করছিলাম কত? 1,19,500 টাকা ছিল। এই 1,19,500 থেকে এই যে আমরা লাস্ট যে বিক্রিত পণ্যের ব্যয় পেলাম 57,000 টাকা, এটা বিয়োগ করব। এই নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়ের টাকাটা বিয়োগ করলে আমরা যে অ্যামাউন্ট পাবো সেটার নাম কি বলো তো? মনে নেই? বিক্রিত পণ্যের ব্যয়। হ্যাঁ, বিক্রিত পণ্যের ব্যয় তো বের করলাম 57,000 টাকা। এই দেখো এই যে 4 নাম্বার যে মোট সূত্র, মুনাফা। নিট বিক্রয় বের করছিলাম সবার প্রথম, তারপর এখন বের করলাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এই দুইটা আইটেম আমরা বিয়োগ করলে এখন যে অ্যামাউন্টটা পাবো সেটার নাম হবে মোট মোট মুনাফা। মুনাফা। ক্লিয়ার? জি ম্যাম। তাহলে উপরে ছিল 1,19,500 আর এখানে পেলাম হচ্ছে 57,000, এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এই দুইটা বিয়োগ করলে কত আসে দেখো তো? 1,19,500 থেকে 57,000 বিয়োগ করলে কত থাকে? ম্যাম 62,000। 62,500 টাকা। তাহলে এই 62,500 হচ্ছে আমার মোট মুনাফা। 62,500 লিখে নাও, ক্লিয়ার দেখা যাচ্ছে না, দাঁড়াও। আচ্ছা, লিখো 62,500 টাকা। এটা হচ্ছে তোমার ফাইনালি মোট মুনাফা বের হলো। মোট মুনাফা পর্যন্ত কি সবাই ক্লিয়ার? ম্যাম ক্লিয়ার। আচ্ছা, আর সবাই, বাকি সবাই? জি ম্যাম ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একটা ধাপ শেষ করলাম, আয় বিবরণের একটা পার্ট আমরা শিখে ফেললাম। কি নির্ণয় করা শিখলাম? মোট মুনাফা নির্ণয় করা শিখে ফেললাম। নেক্সট ডেটে আমরা হচ্ছে, দেখো আমরা এই 4 নাম্বার সূত্রের যে স্টেপটা এটা কিন্তু শিখে ফেললাম সবাই। নেক্সট ডেটে আমরা হচ্ছে পরিচালন মুনাফা বের করাটা শিখবো। এই যে এটা শিখবো, পরিচালন মুনাফা বের করা, এটা শিখবো, ঠিক আছে? আচ্ছা, আমি ভেবেছিলাম যে আজকে পরিচালন মুনাফাটা শেষ করব, কিন্তু পসিবল হলো না, 8টা বেজে গেছে। তাহলে তোমাদের আচ্ছা, যে ম্যাথগুলো রেখেছি এগুলো সব পরিচালন মুনাফার উপরে ছিল। হোমওয়ার্ক গুলো আমি ম্যাথ সিলেক্ট করে তোমাদের গ্রুপে দিয়ে দিব, সেখান থেকে তোমরা হচ্ছে হোমওয়ার্ক গুলো করবে, হ্যাঁ? এই ঠিক আছে স্লাইডের ম্যাম। হোমওয়ার্ক গুলা হচ্ছে পরিচালন মুনাফার উপরে ছিল, যেহেতু পরিচালন মুনাফা পর্যন্ত যেতে পারলাম না। তাহলে আর কার কোনো প্রশ্ন আছে তোমাদের? না ম্যাম নেই। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম সবাইকে।